অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকৃতি দিলেন বটে, তবে নাম মুখে আনলেন না, মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন, নতুন মুখ্যমন্ত্রীকে। আপনারা তো জানেন, মানে ভবানীপুরে তিনি পরাস্ত হয়েছেন, আপনারা দেখেছেন। প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় মানতে নারাজ ছিলেন। তিনি বারবার কি করেছেন না, কারচুপি হয়েছে তার অভিযোগ তুলেছেন। এমনকি মুখ্যমন্ত্রী পদ থেকে তিনি ইস্তফা দেননি 2 মাস, আজকের দিনে দাঁড়িয়েও টিল ডেট। কিন্তু শনিবার মানে যে মন্তব্য তিনি করলেন সোশ্যাল মিডিয়াতে এসে, শুভেন্দু অধিকারী নাম নিলেন না বটে, তবে নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে দিয়ে অনেক কিছু বলে গেলেন। ভাবুন একবার, মানে যে নেত্রী নিজেকে গণতন্ত্রের শেষ প্রহরী বলে মানতেন, বলতেন নিজেকে বারবার, ভবানীপুরের মানুষ তাকে প্রত্যাখ্যান করায় 2 মাস পরেও তিনি রাজভবনে গিয়ে ইস্তফা দেননি। আজ হঠাৎ করে এমন কি হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই 2 মাস পর গিয়ে অবশেষে অন্তত পক্ষে নাম নেননি, ঠিক আছে, কিন্তু নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু শুভেচ্ছা নাকি তার সঙ্গে আরো তির্যক বেশ কিছু বিষয় যা তিনি অ্যাডও করে দিয়েছেন, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব আমরা আজকে। তাই অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া এই শুভেচ্ছা বার্তা নিয়ে যেমন কাটাছেড়া হবে, আলোচনা হবে, রাজনৈতিক বিশ্লেষণ তো ডেফিনেটলি থাকবে, তারই সঙ্গে যে আশ্রয়, মানে সেবার নামে যার আশ্রয় দেওয়ার কথা তিনি বলেছিলেন যে মডেল বানাবেন, ডায়মন্ড হারবার মডেল, সেই ভাইপো বাবুর ডায়মন্ড হারবার মডেলের এই সেবাশ্রয় তা আলটিমেটলি কি, তা অলরেডি আপনারা জেনে গিয়েছেন। এবার প্রতিদিন নতুন নতুন করে অভিযোগ উঠছে। সেবাশ্রয়ের নাম দিয়ে সাধারণ মানুষের বিরুদ্ধে আলটিমেটলি কি করেছিলেন তাই মুহূর্তে সাধারণ মানুষরাই জানান দিচ্ছেন। বিজেপি নেতা তিনি জানান দিচ্ছেন, অভিযোগ করেছেন। আজকে তো আরো ইন্টারেস্টিং ফ্যাক্টস, বিভিন্ন অভিযোগের মধ্যে আরো এক গুরুতর অভিযোগ এসছে, মানে সেখানে অ্যালোপ্যাথির চিকিৎসা হচ্ছে, হোমিওপ্যাথি চিকিৎসক তিনি করছেন, মারাত্মক। আবার তিনি নানা দেন কেউ নন, তৃণমূলের এমন এক লেভেলের নেতা যাকে মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত এই কোভিড ক্যাম্পের সময়, পরবর্তী সময়ে তাকে আবার পুরস্কার দিয়েছে। তো এই নিয়ে তো চিকিৎসক মহলে মারাত্মক বিভিন্ন পরিস্থিতি তৈরি হয়েছে, আপনাদের সামনে তুলে ধরেছি আজকে আমরা। তো এই হচ্ছে গোটা ছবি, জানি আজকে অবশ্যই আলোচনা করব আমরা, কারণ এই ডায়মন্ড হারবার মডেল যা কার্যত দুর্নীতির যে আখড়া, সেই আখড়ায় নানানবিধ অভিযোগের মধ্যে যা যা অভিযোগ আজকে এসছে যেমন আলোচনা করব, তেমনই মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে নিঃসঙ্গ, কেউ থাকছেন না, টপে বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতীক হারিয়ে ফেলার আশঙ্কায় তো ভুগছেনই, একই সঙ্গে দাঁড়িয়ে তার ঔদ্ধত্য কিন্তু এখনো পর্যন্ত যায়নি। তিনি যা মন্তব্যগুলো করে গিয়েছেন, আমি ডেফিনেটলি কিছুক্ষণের মধ্যে তার গতকালের ওই বক্তব্যের অংশটুকু শোনাবো আমরা। সেই ঔদ্ধত্য কিন্তু এখনো তিনি রেখেছেন, কিন্তু অ্যাটলিস্ট যাক 2 মাস পর তিনি এটা বুঝিয়ে দিলেন যে তিনি হেরেছেন। ওই অভিযোগ করে আর লাভ নেই। তাহলে শোনাই বক্তব্যটা, মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল সোশ্যাল মিডিয়াতে এসে যে বক্তব্যটা রেখেছেন। যিনি আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন আমার অনেক শুভেচ্ছা থাকবে, কিন্তু এটা আমি নিশ্চয়ই বলবো না যে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন বলে আপনি তৃণমূলটা করেননি। আপনিও কংগ্রেস করতেন একদিন, আপনিও নির্বাচনে অনেকবার হেরেছেন এবং আপনার জন্য আমি বারবার যেতাম আপনার কেন্দ্রে, সেটা আমার কর্তব্য ছিল, এর জন্য আমি কোনো কৃতিত্ব নিচ্ছি না। এবং আপনিও প্রায় 10-11 বছর তৃণমূল কংগ্রেসের এমএলএ হিসেবে আপনি মন্ত্রী ছিলেন, কখনো ট্রান্সপোর্ট মিনিস্টার, কখনো ইরিগেশন মিনিস্টার, কখনো 6টা জেলার দায়িত্বে ছিলেন, জেলা পরিষদ, গ্রাম সভা, পঞ্চায়েত তৈরিতে সাহায্য করেছেন এবং সাহায্যের হাতও বাড়িয়েছেন, সাহায্যের হাতও নাড়িয়েছেন। আমি কিন্তু সবটাই জানি।
তো সরাসরি তো নাম উল্লেখ করেননি, যাই হোক অ্যাটলিস্ট শুভেচ্ছা জানিয়েছেন এই 2 মাস পর। আমাদের তো প্রশ্ন করতে অবশ্যই ইচ্ছে করে, মানে আমরা এই জনগণের রায়, যখন জনগণ রায় দেন ভোটদানের পর, এই রায়টাকে মাথা পেতে নিতে এত এত ঔদ্ধত্যের কি আছে? আমাদের তো এটা প্রশ্ন করতে বারবার ইচ্ছে করে। আমাদের এই প্রশ্নটাও করতে ইচ্ছে করে কারণ আমরা যখনই বারবার দেখেছি যে প্রাক্তন মুখ্যমন্ত্রী গণতন্ত্রের হারের পর যে হাহাকার করেছিলেন, ভোট লুট, চুরি হয়েছে, তারা আজকে সার্টিফাই করছেন কেন? কোন ভয়ে বা কোন ব্যাপারে? আজকে তো লাগাতার আমরা দেখতে পাচ্ছি ঋতব্রত শিবিরে ভিড় জমাচ্ছেন। কে রয়েছে কালীঘাটপন্থী তৃণমূল, এখন এটা এবার খুঁজতে হবে দূরবীন দিয়ে। মানে এই ধরনের পরিস্থিতি গতকাল তো আপনারা দেখেছেনই, যেভাবে চন্দ্রিমা ভট্টাচার্য তার সঙ্গ ছেড়েছেন, আর যা বলেছেন তা তো আরো মারাত্মক। তো নিঃসঙ্গ একাকী মমতা বন্দ্যোপাধ্যায় এবার কি এটাও ভাবছেন অভিষেক নাকি আবার কখনো না কখনো ছেড়ে দিতে পারেন তার হাত? এই আশঙ্কাতেও কি ভুগছেন? তাই কি আজকে এতটা নিচে নামতে হলো? আলটিমেট কেন নামলেন, কি বা বোঝাবার চেষ্টা করলেন, ডেফিনেটলি আজকে আলোচনা করব। যারা উপস্থিত রয়েছেন আমরা পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আমাদের গেস্টরা এই মুহূর্তে রয়েছেন, পরিচয় করাই। আমাদের সঙ্গে রাজদীপ পাল, বিজেপি মুখপাত্র, তিনি উপস্থিত। রাজদীপকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন সুস্মিতা বিশ্বাস, কংগ্রেস মুখপাত্র, সুস্মিতা দিকে স্বাগত। রয়েছেন আজিজুল বিশ্বাস, রাজনৈতিক বিশ্লেষক। আজিজুল দা স্বাগত। আর দূরাবাস থেকে এই মুহূর্তে ঝন্টু বড়াইক, রাজনৈতিক বিশ্লেষক, তিনিও যোগ দিয়েছেন আমাদের সঙ্গে। ঝন্টু দা স্বাগত। ঝন্টু দা, আমার প্রশ্ন, প্রথম প্রশ্নের জায়গা, ভোটের রায়কে সম্মান জানাতে মমতার এত অহংকার কেন? কিসের কারণে? আজকে তো অবশেষে 2 মাস পর আসলেন, বললেন, নাম না করেই বললেন। মণিময়, মমতা বন্দ্যোপাধ্যায়রা অর্থাৎ সেই তোমার শেক্সপিয়ারের সেই বিখ্যাত নাটকের সেই গাছটি, যে গাছটি জড়িয়ে ধরে আমাকে মেরে ফেলবে না বলে এই ভাবনার থেকে যারা ব্যপ্ত থাকে, অর্থাৎ ফ্রয়েডিয়ান ফিলসফিতে তারা বিশ্বাস করেন যে যাদের মৃত্যু নেই, যাদের পরাজয় নেই, এই ভাবনাতে ভাবিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন লোকেরা, যেমন ইন্দিরা গান্ধীকেও আমরা তো তার একটা মডেল ভাবি, স্বৈরাচারী তার একটা মডেল কোর্স, এই মমতা বন্দ্যোপাধ্যায়রা কিন্তু তাই হেরে যাওয়াটাকেও মেনে নেন না। এই যে তুমি বলছো যে আজকে তিনি মেনে নিলেন, তিনি এতদিন পরে মেনে নেন, এই মেনে নেওয়ার পিছনে একটা কৌশল কাজ করছে। কৌশলটা কি? তুমি শুরুটা করছিলে, তার প্রিয় চিফ মিনিস্টার অফ মিনিস্টার, অর্থাৎ মুখ্যমন্ত্রীদের মন্ত্রী, প্রতিমন্ত্রী, 16তে হেরে যাওয়ার পরেও যে চন্দ্রিমাকে বুকে আগলে নিয়ে কাছির থেকে উপনির্বাচনে জিতিয়ে এনে তাকে মন্ত্রিসভায় ঠাঁই দিয়েছিলেন, সেই প্রাণের মানুষটিও তার সন্তানের ব্যবসা পত্র বাঁচাতে চট করে চলে গেলেন ঋতব্রত শিবিরে। রইল তুমি ভাইপোর কথা বলছো, ভাইপো অলরেডি দরজায় নক করছে, আমায় একবার বিদেশ যাওয়ার পারমিশন দাও, হপকিন্সে আমার চোখটা দেখাতে আমি যেতে চাই, এই বলে একবার যদি তিনি বেরোতে পারেন, বিনয় মিশ্র এবং তার শালিকা মেনকা গম্ভীরের মতন তিনিও টাটা বাই বাই করবেন। মমতা ব্যানার্জির কিন্তু চরিত্র এই প্যাটার্নের। তুমি যদি আলটিমেটলি এই ধরনের শাসকদের চরিত্রগুলোকে ক্যালকুলেশন করো, বিজ্ঞানের পরিভাষায় এগুলোর অনেকগুলো দিক থাকে, অনেকগুলো নাম থাকে। এই ফিলসফি, এই সাইকোলজি গুলো ফ্রয়েডিয়ান ব্যাখ্যাতে আছে যে আমি হারতে শিখিনি। আজকে যে ভেঙেও মচকালেন না যিনি, বা মচকেও যিনি ভাঙলেন না, তিনি আজকে সেটার জন্য একটা কৌশল অবলম্বন করে রাখলেন ভবিষ্যতের দিকে। এবার প্রশ্নটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় কেন করলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক কি আদৌ থাকবে? দেখো, আমি বারবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় আর যাই হোক প্রবীণ রাজনীতিবিদ, একজন অভিজ্ঞ মানুষ, তিনি কিন্তু বুঝতে পেরেছেন প্রতীক, তহবিল, রেজিস্ট্রেশন দলের তার হাতে থাকছে না। কারণ 1968 সালের যে সিঙ্গেল অর্ডার 15 নম্বর ধারা এবং 71-এর সাদিক আলী ভার্সেস সেন্ট্রাল ইলেকশন কমিশনের যে বিখ্যাত মামলা, যেখানে বলাই হচ্ছে এই ধরনের সিচুয়েশনে লেজিসলেটিভ পার্ট and the organizational part of our existing political party যেদিকে চলে যাবে, প্রতীক আলটিমেটলি তার দিকেই থাকে। একনাথ শিন্দে মডেল, জয়ললিতার মৃত্যুর পরে তার এআইডিএমকে মডেল, কিংবা তুমি যদি অজিত পাওয়ারের মডেল চিন্তা করো, তাদের কিন্তু প্রত্যেকটারই গতি তাই হয়েছে। মমতা ব্যানার্জি কিন্তু বুঝে ফেলেছে। তাই মমতা ব্যানার্জি এই নরম গরম মানসিকতার থেকে একটা কিন্তু
কৌশলে রাস্তা নিচ্ছে। দেখো তিনি নতুন প্রতীকে লড়বেন, আবার ফিরে আসবেন, এই আভাস কয়দিন ধরে আমরা পাচ্ছিলাম। তিনি কতটা সাবস্টেন্ড করবেন 71-72 বছরের একজন প্রবীণা, সেগুলো সময়ের অঙ্কে ছেড়ে দেওয়া ভালো। কিন্তু একটা জিনিস বাস্তব, যে আজও কিন্তু তিনি মন থেকে তার হারাটা স্বীকার করলেন না। তাই ইতিহাসের পাতায় তিনি একমাত্র মুখ্যমন্ত্রী, অপসারিত মুখ্যমন্ত্রীর তকমাটা নিয়ে বেঁচে রইলেন। একেবারে। তো এটাই হচ্ছে সব থেকে বড় জায়গা, যেটা ঝন্টুদার বিশ্লেষণের মাধ্যমে উঠে আসলো। আজিজুলদা ডেফিনেটলি বিশ্লেষণ দেবেন এর পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে। তবে আমি রাজদীপের কাছে আসি। রাজদীপ, এখনো তো উদ্ধত্তের সেই ছবিটা দেখছি, যদিও এটা একটা কৌশল, যেটা ঝন্টুদা বলছে, এই কৌশলটা কি বোঝা যাচ্ছে? দাদা, আমরা দেখেছি পশ্চিমবঙ্গে যখন মমতা ব্যানার্জির সরকার চলে যাচ্ছে তখনও পর্যন্ত দাঁড়িয়ে তিনি রিজাগনেশন দেয়নি, তিনি পদত্যাগ করেনি, না করে তিনি বারবার বলে গেছে যে আমরা হারিনি, আমাদের জোর করে হারানো হয়েছে। কিন্তু আজকে দাঁড়িয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী এই কথাটা কেন বলল যে আমি মুখ্যমন্ত্রীকে আমি মুখ্যমন্ত্রীকে ভালো কথা মুখ্যমন্ত্রী সম্বন্ধে ভালো কথাটা কেন বলল? তার কারণ উনি চোখের সামনে দেখতে পাচ্ছে বাংলার মানুষ তৃণমূলকে আর চাইছিল না, তৃণমূলকে বাংলার মানুষই হারিয়েছে। এই মিথ্যে কথা যত বলবে বাংলার মানুষের মন থেকে তৃণমূলটা তত সরে যাবে। এইটা বাঁচানোর জন্য তিনি এই কথাগুলো এখন বলছেন। এবং এর সাথে সাথে ওনার যে ডাউনফল, এই যে মাটির দিকে তাকানো, এটা একেবারেই আমি তোমার সাথে সহমত যে অভিষেক ব্যানার্জি হয়তো তার হাত ছাড়তে পারে। হয়তো তৃণমূলের যারা যারা তার হাত ছাড়ছে ঠিক সেরকমভাবেই অভিষেক ব্যানার্জিও তার হাত ছাড়তে পারে। তখন তিনি একা হয়ে যাবেন। এই বয়সে এসে তিনি কিভাবে লড়বেন, তিনি কিভাবে মানুষের পাশে যাবেন, কিভাবে বাংলার রাস্তায় ঘুরবেন, সেই চিন্তাভাবনা থেকে উনি আবার মানুষের কাছে ভালো হওয়ার চেষ্টা করছেন। কিন্তু এগুলো করে বাংলার মানুষের মনে আর দাগ কাটতে উনি পারবেন না। কারণ বাংলার মানুষকে যথারীতি মিথ্যে কথা বলে ক্ষমতায় এসেছিল এবং ক্ষমতা থেকে যাওয়ার পরেও সেই যে ট্রেন্ড, সেই মিথ্যে কথা বলার ট্রেন্ড তিনি চালিয়ে গেছেন। এই আজকে এসে দুটো সত্যি কথা বলে বাংলার মানুষের মনে তিনি দাগ কাটতে পারবে না। আজকে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের নেতারা যখন বাইরে বেরোচ্ছে তাদেরকে ডিম থেরাপি দিয়ে মানুষ সম্বোধন করছে। আমি জানি না, মানে সত্যি কথা বলতে তিনি যেটা বলছেন, মানে বর্তমান মুখ্যমন্ত্রী তিনি কিন্তু শুভেন্দু অধিকারী নামটিও নেননি। তিনি বলছেন আপনিও নির্বাচনে অনেকবার হেরেছেন এবং আপনার জন্য আমি বারবার যেতাম আপনার কেন্দ্রে, সেটা আমার কর্তব্য ছিল। দাদা মনিদা, আমি একটা কথা আবারও বলছি, উনি বাংলার মানুষের মধ্যে দাগ কাটতে চাইছে, উনি আবার ফিরতে চাইছে, কিন্তু এটা সম্ভব না। উনি বারবার বলতে চাইছে যে এই যে শুভেন্দু অধিকারী তিনি আমার দল থেকে উঠে এসছে, তিনি আমার ছত্রছায়ায় মানুষ হয়েছে, কিন্তু এইগুলো পুরো 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 ভুয়ো কথা। তার কারণ শুভেন্দু অধিকারী না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গায় থাকতো না, শুভেন্দু অধিকারী না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতো না। এই জায়গাটা উনি এখনো বিশ্বাস করতে পারছেন না, অথবা বাংলার মানুষকে বুঝতে দিতে চাইছে না। বাংলার মানুষ বুঝে গেছে, কারণ শুভেন্দু অধিকারী যখন চেয়েছেন তখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পতন ঘটেছে এবং শুভেন্দু অধিকারী বেরিয়ে গিয়েই তৃণমূল কংগ্রেস ধূলিসাৎ হয়ে গেছে। এবং এই জিনিসটা আমরা আরও দেখতে পাবো, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আর চাইছে না। ভারতীয় জনতা পার্টির প্রতীকে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী করেছে বাংলার মানুষ, তাই ওই মমতা ব্যানার্জি এখন অতীত। অবশিষ্টাংশ আর কি পোকা পড়ে রয়েছে আমি জানি না, আজিজুলদা হয়তো আর ভালো বলতে পারবেন। কি অবস্থা আজিজুলদা? দেখো, আমরা তো সংসদীয় রাজনীতিতে প্র্যাকটিস করি। একটা সময় আমরা যদি কুরুক্ষেত্রের যুদ্ধের কথাও বলি মহাভারতের, সেখানেও দেখবে দুই যুযুধান পক্ষ যারা অস্ত্র নিয়ে যুদ্ধ করতো, রক্তপাত হতো, কিন্তু সূর্য ডোবার সাথে সাথে দুই পক্ষের মধ্যে কিন্তু অবাধে মেলামেশা হতো, সম্পর্কগুলোকে ঝালিয়ে নেওয়া হতো, পরের দিনে আবার যুদ্ধক্ষেত্রে যেত। সুতরাং ইলেকটোরাল ফিল্ডে জয় পরাজয় থাকে, সেই পরাজয়কে একদম সেই পরাজয়টাকে মেনে নেওয়াও কিন্তু গণতন্ত্রের একটা সৌন্দর্য, একটা বিউটি। সেইটা আমরা এক্সপেক্ট করেছিলাম যে হ্যাঁ, কিছু প্রশ্ন তো অবশ্যই আছে। দেখো, পশ্চিমবাংলার যে ৮ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হলো, সেই বিধানসভায় যারা জিতেছে ভারতীয় জনতা পার্টি 2,92,00,000 ভোট পেয়েছে। যারা প্রধান বিরোধী তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2,60,00,000 তারা ক্ষমতা থেকে সরে গেছে। তার মানে বিজেপির বিরুদ্ধে ভোট পড়েছে, অন্যান্য বিরোধী দলগুলো যোগ করলে বিজেপির চেয়ে আরও অনেক বেশি ভোটে তারা ভোট পেয়েছে। সুতরাং ভোটটা হয়েছে। এবার ভোটটা কতটা নির্ভেজাল হয়েছে, তৃণমূল কংগ্রেসের যে দাবি, যে অভিযোগ, সেটা কতটা সারবত্য আছে, সেটা তো একটা লিগাল একটা ম্যাটার্স আছে, সেটা আমি বলবো না। কিন্তু এটাও ঠিক যে এই প্রথম পশ্চিমবাংলায় 34 লক্ষ ভোটার
যারা তাদের ন্যায্য ভোটাধিকার এতদিন প্রয়োগ করে আসছিল, এইবার তারা কোনো কারণে তারা করতে পারেনি। সুতরাং তারা যদি ভোট দিতে পারতো, ফলাফল কতটা হেরফের হতো সেটা অন্য প্রশ্ন। কিন্তু প্রশ্ন যদি এটা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ কি, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো আসবে। মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানানো বা সঙ্গে সঙ্গে পদত্যাগ করা, এইগুলো অবশ্যই দরকার ছিল না, আমি শুধু এই প্রশ্নটারই ব্যাখ্যা চাইছি যে 2 মাস পর হঠাৎ করে কেন আসলে। আমি সেটাই বলছি। আচ্ছা, বলুন। আমি সেটাই বলছি যে আমি এটাই বলছি যে ওই ইলেকটোরাল যে কার্টেসি, সৌজন্য, সেটা মেনে প্রথম দিনই পরাজয় স্বীকার করে অন্ততপক্ষে নতুন যে সরকার, সেই সরকারকে মানে সাধুবাদ বা অভিনন্দন জানানো উচিত ছিল। তাহলে এটা উদ্ধত্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের মানছেন? এটা কনস্টিটিউশনাল এবং সংসদীয় রীতি, এটা হয়। কিন্তু যদি এবং হয়নি এটা, সুতরাং মানুষ প্রশ্ন তুলছে তার অধ্যত্ব নিয়ে। সুতরাং সেই অধ্যত্বের অভিযোগ সেটা হজম করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু যদি মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ভবিষ্যৎ নিরূপণের জায়গা থাকে, তাহলে একটা কথা আমাদের বলতে হবে প্রত্যেকেই, কে বিজেপি, কে কংগ্রেস, কে তৃণমূল, কে রাজনৈতিক বিশ্লেষক, প্রত্যেকেই কিন্তু আমরা এতদিন ধরে বলে এসেছি 2011 সালের পরে, বাট 2011 সালের আগেও আমরা বলে এসেছি তৃণমূল মানে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তাহলে বাকি ল্যাম্প পোস্টগুলো থাকলো কি থাকলো না, প্রতীক থাকলো কি থাকলো না, কোথাও কি ম্যাটার করে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ? আর একটা প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষের ইতিহাসে আমরা এর আগেও দেখেছি যে 1977 সালে শোচনীয় রাজনৈতিক পরাজয়ের পর ইন্দিরা গান্ধী, শ্রীমতী ইন্দিরা গান্ধী বিপুলভাবে ক্ষমতায় ফিরে এসেছিলেন। এবং 77 সালের পরে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দশা হয়েছিল, 77-এর পরে ইন্দিরা গান্ধীর কিন্তু সেই দশায় হয়েছিল। কেউ ছিল না, কোনো প্রতিষ্ঠিত লিডার কংগ্রেসের মধ্যে কিন্তু ছিল না। এটা যেমন ঠিক। আর প্রতীকের কথা বলছো তো, জোড়া ফুল থাকলো কি থাকলো না, মমতা বন্দ্যোপাধ্যায় তো এখনো আমার মনে হয় পশ্চিমবাংলার রাজনীতির একটা ক্রেডিবল চেহারা, যেমন ইন্দিরা গান্ধী ছিলেন। ফলে কংগ্রেস, আমরা যদি 1951 সাল থেকে দেখি, প্রথমে জোড়া বলদ, তারপরে গাই বাছুর, তারপরে হাত, প্রতীক চেঞ্জ হয়েছে, কিন্তু কংগ্রেসই যে ঘরানা, যে রাজনৈতিক ঘরানা, সেটা কিন্তু রয়ে গেছে। আচ্ছা। ফলে আমি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় 34 বছরের বাম শাসনকে উৎখাত করতে যে বিরোধী পরিসরকে তিনি তৈরি করেছিলেন এবং ক্ষমতায় এসেছিলেন, উনাকে প্রমাণ করতে হবে যে বর্তমান যে ক্ষমতাসীন দল, সে যেমন ভালো কিছু কাজ করবে, খারাপ কাজগুলোকে সামনে রেখে মানুষের সামনে সেই প্রশ্নগুলো তুলে ধরা, এবং বিরোধী যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরকে কতটা সারবত্তা দিতে পারবেন, তার উপরে উনার রাজনৈতিক ভবিষ্যৎ। তার মানে একা একা তিনি আসবেন, সোশ্যাল মিডিয়ায় বার্তা দেবেন, আর এটাতে তার রাজনৈতিক কেরিয়ার টিকে থাকবে। হয়তো এমনটাই পরিস্থিতি হতে যাচ্ছে, কারণ তার সঙ্গে কোথায় কে রয়েছেন, 2-1 ছাড়া তো কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। সুস্মিতাদির কাছে আসবে, একটা বিরতির পর আমরা ফিরে আসছি, দ্রুতই সঙ্গে থাকবেন ততক্ষণ। ফিরেলা বিরতির পর। আর এটাও শুনিয়ে রাখি, তৃণমূল সুপ্রিমোর মুখে ওই প্রতীক হারানোর শঙ্কা, তো শঙ্কাটা তার মনে যে বাজলো, তিনি তা প্রকাশ করলেন। শোনাই আপনাদের, শুনুন। সরকার, আপনি তাকে দিয়ে নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করিয়ে আপনি সিম্বল কেড়ে নিতে পারেন, যদিও আমরা জানি সিম্বল আপনার পক্ষে যাবে না। কিন্তু ধরে নিলাম যদি ভ্যানিশ কুমার বাবু আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন, যদি সিম্বল দিয়েও দেয়, তাতে কি যায় আসে? কি যায় আসতে পারে সুস্মিতাদি, আপনার কি বলেন? আর কি যায় আসবে, যায় আসার আর কিছু নেই। যাই হোক, আমি এখানে বসে প্রথম থেকে সবার বক্তব্যগুলো শুনছিলাম। আমার কাছে কানের মধ্যে খটখট খটখট করে একটা কথা বাজছিল, সেটা হচ্ছে ঝন্ডুদাও বলেছে, যেটা আমার কাছে আনএক্সপেক্টেড, আজিজুল দাও বলেছেন, সেটাও আমার কাছে আনএক্সপেক্টেড। কোনটা না, ইন্দিরা গান্ধীর সাথে মমতা ব্যানার্জির তুলনা। কারণ ইন্দিরা গান্ধী আর মমতা ব্যানার্জি, আমার মনে হয় দুজনের রাজনৈতিক মানদণ্ডটা সমান নয়। সুতরাং সেই মানদণ্ডে যদি মাপা হয়, সেই মানদণ্ড দুটো দেখতে হবে। বলবেন ঝন্টুদা, নিশ্চয়ই বলবেন, আপনি আমার কথার উত্তর দেবেন, কিন্তু আমি একটু বলে নিই। এবং যাই হোক, আজকে মুখ্যমন্ত্রী যে রোলটা দেখছেন, উনি সবটা বুঝে শুনে করেন, উনি কোনোটাই না বুঝে করেন না। মানে শুভেন্দু অধিকারীর কথা বলছেন? না, আমি প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা বলছি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা বলছি। আমাদের মানে উনি এখনো আমাদের পাশেই রয়েছেন তো বসে, তা উনি পাশে বসে আছেন দেখছি। তা ওনার এই যে আজকের যে এই প্রকাশটা ঘটেছে, তার কারণ হচ্ছে বিলম্বভাবে তার বোধোদয় হয়েছে, বিলম্ব বোধোদয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এই বিলম্বিত বোধোদয়টা তার হয়েছে, তার কারণ হচ্ছে
তিনি বুঝছেন এখন তার পাশে কেউ নেই। কাল লাস্ট চন্দ্রিমাও হাত ছেড়ে চলে গেছে। কুণাল মোটামুটি ওনার সাড়ে সত্যানাশ করে দিয়ে বেরোবে বাকিটু লাস্টে একদম। আচ্ছা। আর তার আগে কুণাল বেরোচ্ছে না। আর মোটামুটি মানে আমরা শুনেছিলাম ওর জেলের পরে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি, এই কুণালের মুখ থেকে। আজকে কুণাল অনেক ভালো ভালো কথা বলছে, শুনতে খুব ভালো লাগছে সত্যি। কিন্তু আমার একটা জিনিস মনে হয় মণিময়, আজকে যারা বেরিয়ে গিয়ে মমতা ব্যানার্জির সমালোচনা করছে, যেদিনকে তারা মন্ত্রী ছিল, যেদিনকে তারা ক্ষমতাটাকে উপভোগ করেছিল, সেই ক্ষমতাটাকে উপভোগ করে তাদের নিজস্ব পার্সোনাল তাদের সম্পত্তি বাড়িয়ে গেছে এবং তাদের ছেলে মেয়ে ভাই বোন সারা পরিবারকে ফুলে ফলে তারা সমৃদ্ধ করেছে, তখন তাদের মনে ছিল না যে ইনি সঠিক কাজ করছে না, এই দলে অনেক কিছু বেআইনি কাজ হচ্ছে। আজকে অভয়ার জন্য যখন সারা বিশ্বের লোক রাস্তায় নেমেছিল, তখন তৃণমূলীদের বিবেক জেগে ওঠেনি। আজকে হঠাৎ করে তৃণমূলীদের কাকলি ঘোষ দস্তিদারের বিবেক জেগে উঠলো। উনি তো একজন ভালো ডাক্তার, স্কলার ডাক্তার শুনেছি, এবং সেই হিসাবে সেদিন কিন্তু ওনার মনে হয়নি অন্তত শান্তনু সেনের মতো, শান্তনু সেনকে আমরা স্কোয়ার ফিট মানে কাউন্সিলর বলি, সেই স্কোয়ার ফিট কাউন্সিলর অন্তত সেদিনকে বিবেক জেগে উঠেছিল, সে অন্তত দুটো কথা বলেছিল। কিন্তু সেদিনকে কিন্তু কাকলি ঘোষ দস্তিদারের মুখে আমরা কোনো কথা শুনিনি এবং মহিলা হিসাবেও শুনিনি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে এই যে মানুষগুলো তার সমালোচনা করছে, আমি জানতে চাই সেদিনকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের সেনাপতি করে যখন নিয়ে আসলো ক্ষমতায়, তখন আপনারা অভিষেক মিটিংয়ে ঢুকলে কেন উঠে দাঁড়িয়েছিলেন? পরবর্তী ক্ষেত্রে সেই কমেন্টটা আপনাদের গায়ে লাগলো। তার মানে আপনারা প্রত্যেকে সুবিধাভোগী, আপনাদের নেত্রীও সুবিধাভোগী। আজকে নেত্রী যখন বলতেন যে আজকে এক্ষুনি উনি বললেন আজিজুলদা যে এই যে আমি একটাই পোস্ট তৃণমূলে, বাকি সব ল্যাম্প পোস্ট, উনি নিজে বলতেন প্রত্যেকটা বিধানসভার আগে 294টা আসনে আমি প্রার্থী, আমাকে দেখে ভোটটা দেবে। তা আপনি যদি 294টা প্রার্থী হয়ে থাকেন, তাহলে আপনার চিন্তা করার দরকার নেই, আপনার পাশে কেউ থাকুক কি না থাকুক, 294টা আসনে আপনি প্রার্থী। আপনি শুধু আপনার যে লোগোটা নতুন করে আপনি যদি আপনার লোগো হারান, তাহলে সেখানে আপনি নতুন করে আপনার লোগো সাবমিট করবেন ইলেকশন কমিশনের কাছে। আপনি শুধু যেই কজন আপনার উইটনেস দরকার, উইটনেস জোগাড় করবেন, আপনি দাঁড়িয়ে যাবেন। আর যদি আপনি অন্য কিছু ভেবে থাকেন, তাহলে সেটা আপনার উপর নির্ভর করছে। বুঝলাম। তবে একটা জিনিস আমি বলবো এর সাথে, সেটা হচ্ছে আজকের ওনার এই বক্তব্যের সাথে উনি একটা জিনিস কিন্তু মানুষকে বুঝিয়ে দিলেন। শুভেন্দু অধিকারী আজকের মুখ্যমন্ত্রী, তাকে তিনি আজকে মুখ্যমন্ত্রী হিসেবে মানলেন, যদিও নাম না করে, এবং যথেষ্ট মানে দ্রোণাচার্যের সেই গল্পটা মনে পড়ে যাচ্ছে, যথেষ্ট উপযুক্ত শিষ্য আর কি ওনার, এবং উনি কারিগরি বিদ্যাটা ওনার কাছ থেকে খুব ভালো শিখেছেন, এবং শিখেছেন বলেই আজকে উনি দুবার মুখ্যমন্ত্রীকে হারাতে পেরেছেন আমি মনে করি, এবং মুখ্যমন্ত্রীকে মানে মমতা ব্যানার্জিকে হারাতে পেরেছেন। এবং আজকে দিনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী আজকের দিনে দাঁড়িয়ে যখন বলছিল না 6টা জেলার দায়িত্ব দিয়েছিলাম ওকে, তখন আমি মনে করছিলাম সেই শওকাতের বোম বাঁধার মতো। উনি যেমন জানতেন শওকাত বোম বাঁধে, তেমন উনি জানতেন শুভেন্দু অধিকারী জেলাগুলোকে কিভাবে দখল করে, মুর্শিদাবাদে বহরমপুরে কিরম সন্ত্রাস সৃষ্টি করে, অধীর চৌধুরীকে হারানোর প্ল্যান করে, কংগ্রেসকে ধ্বংস করার রাজনীতি করে, সেটা ওনার কাছে খুব ভালো জানা ছিল। এবং ওনার কারিগরিটা উনি ভালো শিখতে পেরেছেন বলেই আমি আগের দিন বলে গেছি না, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। আজকে ওনার মনে করা উচিত উনি যা কংগ্রেসের সাথে করেছেন তা ওনার সাথে শুভেন্দু অধিকারী করে দেখিয়েছে। এবং নট অনলি দ্যাট, আজকে ওনাকে এই কথাও বলতে হচ্ছে যে তিনি এক সময় আজকের দিনের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক সময় কংগ্রেস করতেন, কারণ আজকে তিনি সেই কংগ্রেসের কাছেই দিদি মমতা বন্দ্যোপাধ্যায় কি তৃণমূলের মাথা নত করছে। দিদি মমতা বন্দ্যোপাধ্যায় কি তৃণমূলের ভাইস প্রেসিডেন্ট হবে?
করবে, দিদি, কেউ আমাকে মমতা- ডিস্টার্ব করবে চলুন, না। ঠিক আছে, আমি শুনলাম আমার অনেক কথা। মতো করবে না। ভাইস প্রেসিডেন্ট শুনে হবে। নিন, শুনে উনি নিন, যে রাজদীপ, বলতেন, রাজদীপ, শুনে নিন, উনি কি যে বলছেন? বলতেন হ্যাঁ। আজকে উনি কংগ্রেসে যান, হ্যাঁ। কংগ্রেসের কাছে কথা বলুন, কংগ্রেসের সোনিয়া গান্ধীর সাথে কথা বলেছে, ও যে বললো না ভাইস প্রেসিডেন্ট নাকি, তোমরা অনেক কিছু অনেক বেশি ভেবে ঠিক ফেলেছো, আছে। একটু কম ভাবো, ঠিক আছে। একটু কম ভাবো ভাই, তোমাদের দলটা নিয়ে তোমরা ভাবো, আমাদের দলটা নিয়ে আমাদের ভাবতে ঠিক দাও। আছে, রাজদীপের থেকে রিপ্লাই এবার দিয়ে দিন। বিষয়টা ঠিক আছে, হচ্ছে- আসছি হ্যাঁ। সুস্মিতা দি, আপনি বলে গেলে পুরোটাই বলে যাবেন। না না না, পুরোটা না, অনুষ্ঠান- আমি একটা কথা শুধু রাজদীপের কথা বলতে চাই। মানে আপনাকে বলতে দিলাম, না এরপরে না না ব্রেকের না, সময় আমি হয়ে যাচ্ছে। রাজদীপের একটা কথা শুধু বলতে চাই। রাজদীপ বলল মমতা ব্যানার্জিকে নাকি সেদিনকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বানিয়েছিল। হ্যাঁ। একটা পার্ট ছিল শুভেন্দু অধিকারী, নন্দীগ্রাম একটা পার্ট। যদি মমতা ব্যানার্জিকে কেউ সেদিনকে মুখ্যমন্ত্রী বানিয়ে থাকে 2009 এবং আরে, কংগ্রেসও তো জোটে 2011 ছিল। 2009 কংগ্রেসও তো এবং জোটে ছিল। 2011 যে জোটের থেকে যে লড়াই আমরা করেছি, সোনিয়া গান্ধী যে ব্যাকিং দিয়েছে, তার জন্য মমতা ব্যানার্জি জিতে ক্ষমতায় তো বামফ্রন্টকে কংগ্রেস হারিয়ে থেকে যখন ক্ষমতায় তৃণমূল এসেছিল। কংগ্রেস হলো তখন আপনারা রুখে দাঁড়াতে পারলেন না কেন? যখন কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে তিনি তারপরে এলেন, লড়াইটা কোথায় তিনি গেল? দল গঠন সেই করার পর দিল্লিতে গিয়ে দোস্তির ছবি আমরা দেখতে পাচ্ছি, কেন সেই দেখবো এগুলো? দাঁড়ান। তারপরে এত ধরনের কোথায় দিল্লিতে দোস্তির ছবি দেখেছি? এ মা। কোন জায়গায়? কোন জায়গায় সিঙ্গারা খাওয়ার ছবি কোন দেখেছি? জায়গায়? ইন্ডি জোটটা কোন ভুলে দেশ? গেলেন বলছেন দিদি? ইন্ডি জোট দেখিনি আমরা। ইন্ডি ভুলে জোট- গেলেন? ইন্ডি জোটটা কি INDIA জোট? কি? ইন্ডি মানে জোটটা তৃণ- কিসের জোট? মানে আরে কংগ্রেস মানুষের ইন্ডি কাছে জোটটা যাচ্ছে। সারা ভারতবর্ষে। মনিদা তৃণমূলকে যেমন তৃণমূলের কার্যকর্তারা ভুলে যাচ্ছে, তেমন কংগ্রেসও তৃণমূলকে ভুলে যাচ্ছে। মানে এই দিনটা আমাদের দেখতে হচ্ছে। এই যে আর BJP সুস্মিতা দি, এই যে BJP র এই অসভ্যতাগুলো না, ঠিক মেনে নেওয়া একটা যায় কথা না। বললো, যে একটা আমি কথার একটু reply মাঝখানে দেবো। পাস দিয়ে আমি কিন্তু সুস্মিতা তোমাকে দি, কোনো রকম ডিস্টার্ব করিনি। সুস্মিতা দি একটা কথা ফার্স্ট বললো। রাউন্ডে আমাকে ডিস্টার্ব করতে শুরু মনিদা, করলে। হ্যাঁ, মনিদা, বেশ, আমি বেশ, একটা রাজদীপ, রিপ্লাই দেবো। আসছি, হ্যাঁ। রিপ্লাই দেবো। সুস্মিতা দি বললো না যে, ঠিক আছে। সুস্মিতা দি বললো না যে মমতা বন্দ্যোপাধ্যায় আর ইন্দিরা গান্ধী সেম না, আমিও বলছি সেম না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক বড় ডিক্টেটর হচ্ছে ইন্দিরা গান্ধী, ওনার সাথে তুলনা করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যে ডিক্টেটরশিপ পশ্চিমবঙ্গে দেখিয়েছে, আমরা যখন রাস্তায় নেমেছি তখন আমাদেরকে যেভাবে মেরেছে, ডিক্টেটরশিপ যে প্রধানমন্ত্রী, যেভাবে মেরেছে তার নিজের আমাদেরকে, নামে মমতা যেভাবে সারা মেরেছে stadium করে, তার ডবল যে কংগ্রেসের প্রধানমন্ত্রী, ইন্দিরা গান্ধী তার তার ডবল মোদীর ডিক্টেটরশিপ সরকার দেখিয়েছে, বলে চালায়। তার ডবল তারা ডিক্টেটরশিপ দেখিয়েছে। dictatorship শেখাচ্ছে। আবার স্বৈরাচারী পশ্চিমবঙ্গে, dictatorship পশ্চিমবঙ্গ তথা তোমরা ভারতবর্ষে আমাদের শেখাবে। কিভাবে আরে গাদ্দার, মানুষগুলোকে গাদ্দার, জেলের মধ্যে পড়া হয়েছিল। গাদ্দার, আরে মনে BJP পড়ে, হচ্ছে মনে পড়ে সেই ভারতবর্ষের দিনগুলো, গাদ্দার। এমার্জেন্সি ওই কালকে এমার্জেন্সি একজন দিনগুলো গাদ্দারের মনে আমার পড়ে। জন্মদিন পালন হবে। এইরকম ডিক্টেটর কালকে একজন ভারতবর্ষে আর গাদ্দারের পয়দা হবে না, জন্মদিন পালন হবে। আর পয়দা এবং হতে তার দেওয়া হবে না। জন্মদিনে এইরকম ডিক্টেটর আজকে বলা ইন্দিরা হচ্ছে গান্ধীর মতো সেটাকে ডিক্টেটর পশ্চিমবঙ্গের উপর। ভারতবর্ষে পয়দা হতে দেওয়া হবে না। বেশ, বেশ, ভারতবর্ষে আর এমার্জেন্সি লাগু করতে আরে দেওয়া শ্যামা হবে না। প্রসাদ- ওই এমার্জেন্সি শ্যামা প্রসাদ মূল কাণ্ডারি, মুখোপাধ্যায় এমার্জেন্সির মূল বাংলার কাণ্ডারি একটা ইন্দিরা গান্ধী, তৈরি এমার্জেন্সির গঠনে মূল একটা কাণ্ডারি ভোট ইন্দিরা গান্ধী। দিয়েছিল। এইরকম ডিক্টেটর একটা ভোট পশ্চিমবঙ্গের দিয়েছিল। মানুষ একটা ছেড়ে দিয়েছে। দিয়েছিল। এরকম আর কোনো ডিক্টেটরকে, ভূমিকা ছিল না। এরকম যেটা আমরা পড়ে ডিক্টেটরকে এসেছি ইতিহাস। ভারতবর্ষের মানুষ আর ছেড়ে যেটা দিয়েছে। অরিজিনাল ইতিহাস, অরিজিনাল ইতিহাস তোমাদের এই বিজেপি তৈরি করা অরিজিনাল ইতিহাসটা। ঠিক আছে, যে আমি- ইতিহাসের বইটা আরে তোমরা আপনারা তো পড়ছো। ইতিহাস ঠিক আছে, পড়িয়েছেন। এটা বিরতি নেবো, বিরতি নেবো। আপনারা তো এতদিন ইতিহাস পড়িয়েছেন। বিরতি তোমরা নেবো, মিডিয়া আসছি। হাউসগুলো যেগুলো পড়ছো, আসছি, তো মানুষ সরিয়ে আসছি, দিয়েছে আসছি, আপনাদেরকে। সুস্মিতা দি, আসছি, রাজদীপ আসছি, একটা দ্রুত বিরতির পর সঙ্গে থাকুন। ফিরেলা বিরতির পর ঝন্টুদা অনেকক্ষণ ধরে হাত তুলেছিলেন, তো আমি ডেফিনেটলি ঝন্টুদার কাছে আসবো। ঝন্টুদা, মমতা বন্দ্যোপাধ্যায় তো এইটুকুনি কথায় থেমে থাকেননি, মানে তিনি তার পরবর্তীতে যে হুঁশিয়ারিগুলো দিচ্ছেন, নাম না নিয়ে, শুভেন্দু অধিকারীর নামটা না নিয়ে মুখ্যমন্ত্রীকে দিয়ে দিচ্ছেন, এগুলোর মানেটা কোন জায়গায় দাঁড়াচ্ছে বলে আপনি দেখছেন? না দেখো, রাজনীতিতে এই হুঁশিয়ারি, ধমকানো, চমকানো গুলো ইটস আ পলিটিক্যাল পার্ট। আমি ওই অ্যাসপেক্টে যাচ্ছি না। আচ্ছা। খুব ইন্টারেস্টিং জায়গায় আমরা দাঁড়িয়ে পড়েছি যে যখন মমতা ব্যানার্জির নির্বাচিত গণতন্ত্রকে স্বৈরতন্ত্রে রূপান্তরিত করার ইতিহাস চর্চা হচ্ছে, তখন ইন্দিরা গান্ধীর স্বাভাবিক নামটা এসেছে এবং সেখানেই তোমার হাউসে একটার পর একটা নিপার বোমা পড়ছে। এটা নিয়ে আমার প্রশ্ন হচ্ছে যে সত্যিকারে তো ইন্দিরা গান্ধীর সাথে ডিক্টেটরশিপে কোনোভাবেই মমতা ব্যানার্জি তুলনা হতে পারে না। একদম ঠিক। ইন্ডিয়া ইজ ইন্দিরা ইজ ইন্ডিয়া। এই স্লোগানটা সেই সময় ভারতব্যাপী ব্যক্ত হয়েছিল কংগ্রেসের সভাপতি দেবকান্ত বড়ুয়ার মুখ দিয়ে, এবং ইন্দিরা গান্ধী খুব এনজয় করতেন। আচ্ছা, ইন্দিরা গান্ধী বড় বড় কাজ করেছেন, ভারতবর্ষে ইমার্জেন্সিটাও এনেছেন, এটাও তো বাস্তব। 1969 সাল তৎকালীন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হয়ে তার দলের নির্বাচিত নীলম রেড্ডি রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়িয়েছিল, প্রার্থী হয়েছিল, তার বিরুদ্ধে ভিভিগিরিকে দাঁড় করিয়েছিলেন। ইজ ইট ট্রু? এটা সম্ভব? নিজের গণতন্ত্র কতটা হত্যা করেছিলেন যে তার দলের ভিতরে, তার দলের প্রধানমন্ত্রী সেই দলের নির্বাচিত প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী দিয়ে ভিভিগিরিকে জিতিয়ে এনেছিলেন। এটা মমতা ব্যানার্জি পারেনি। মমতা ব্যানার্জি এতটাই অগণতান্ত্রিক হতে পারেনি, মমতা ব্যানার্জি এতটা অগণতান্ত্রিক হতে পারেনি এমার্জেন্সি জারি করে পুরো লোকসভা রাজ্যসভায়
বিরোধীকে জেলে ঢুকিয়ে ভীষণ দরজা তাই দিয়ে জন্য বিশ্বের তিনজন বিশ্ব মহিষী রাজনৈতিকবিদ হিসাবে ইন্দিরা গান্ধীর নামটা আসে। মমতা ব্যানার্জির নাম কখনো আসে না। আপনি গণতন্ত্র বিশ্বাস করেন দিদি? বেশ, বেশ। আপনার দলের মতন অবস্থা আপনারও। আমার এখানে হাইকমান্ড চলছে না, একটা সিএনএ প্রোগ্রাম চলছে। হাইকমান্ড ভুল দেবেন না। সুস্মিতা দি, আসছি আমি শুনেনি আপনি উত্তর দেবেন না উত্তর দেবেন, আমি আসবো আপনার কাছে। জন্টুদার প্রশ্ন হাইকমান্ডের অফিস নয় দিদি, আসছি, আইজুল ওটা আসছি। হাইকমান্ড নয়। প্লিজ, আমি আপনার ব্যাপারে কথা বলিনি প্লিজ। ৭৬তম অ্যামেন্ডমেন্টে ভারতবর্ষের সেকুলার চরিত্রটা ঢোকানো হলো। ভারতবর্ষ সেকুলারই ছিল। যদি দেখেন ভারতবর্ষের স্প্রিটে ছিল সেকুলার, ঢুকাতে হতো না। ঢুকালে সবার সাথে আলোচনা করে ঢুকাতে হতো। আজকে যে ভারতবর্ষে গণতন্ত্র হত্যার যদি অন্যতম, আপনি যদি গুগলে টাইপ করেন ভারতবর্ষে গণতন্ত্র হত্যার কালো দিন হিসেবে লিখিত এমার্জেন্সি ইন্দিরা গান্ধীর শিরোপায় কিন্তু চলে আসে। তিনি দলের ভিতরে গণতন্ত্র হত্যা করেছিলেন। তাহলে প্রশ্ন এগুলো নয়। প্রশ্ন কি জানেন দিদি? প্রশ্ন হচ্ছে ইন্দিরা গান্ধী বলেন, মমতা ব্যানার্জি বলেন, এরা ম্যাকবেথ। এই ম্যাকবেথরা কিভাবে জানেন? ম্যাকবেথরা ভাবে প্রশ্নটা হচ্ছে মিডিয়া হাউসগুলো যেভাবে বিজেপিকে সমর্থন করছে, সেরকম কিছু কিছু রাজনৈতিক বিশ্লেষক বিজেপিকে সমর্থন করছে এবং বিজেপির এই নতুন ইতিহাস গড়ার যে গড়ছে ইতিহাস, সেই ইতিহাসে আপনার দল মিডিয়া হাউস হঠাৎ করে চলে আসলো। মিডিয়া হাউস চলে আসলো। মিডিয়া হাউস চলে আসলো। আচ্ছা। আপনারাও একটা কনসেপ্ট তৈরি করছেন, আমরা- সেই কনসেপ্টটাকে আপনারা এস্টাবলিশ করার চেষ্টা করছেন। মানে কংগ্রেস যা কনসেপ্ট তৈরি করে দিয়ে গেছে সেই কনসেপ্টে চলতে না, হবে। কেন? একদম, না। একদম। মানে না, আপনি তাই একদম, বলছেন। একদম। না, কংগ্রেস কি যে বলতে concept চাইছেন? তৈরি করে দিয়ে গেছে তাতে কে চলতে হবে concept না। তৈরি করেছে? আপনি নিজে বিচার করে দেখবেন যে সেটা সঠিক কিভাবে কি বিচার সঠিক। করবো? আপনি তো চাপিয়ে দিচ্ছেন মিডিয়ার না না না, এ কি? তুমি কেন আমাকে প্রশ্নটা সঠিক এবং ভুল, ইতিহাস। ইন্দিরা গান্ধী যে বড় ডিক্টেটরশিপ না, কি এটা ডিক্টেটরশিপ তো আপনারা আলোচনা করছেন, আপনাদের মধ্যে সেই তুমি এর আলোচনা মধ্যে আপনারা ঢুকেছো, বলছেন। তুমি এর হ্যাঁ মধ্যে হ্যাঁ হ্যাঁ, ঢুকেছো। ডেফিনেটলি। হ্যাঁ। আজিজুলদা আরো অনেক কিছু বলতে চাইছিলেন। আমি বলি। আসছি আমি। আজিজুলদা বলুন। জন্টুদা আসছি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আজিজুলদা কিছু বলবেন, বলুন, অ্যাড করুন। আজিজুল, বিষয়টা হচ্ছে আলোচনা খুব মানে ইন্টারেস্টিং জায়গায় পৌঁছে গেছে। ব্যাপারটা আমি অনুঘটকের কাজ করেছি, কিন্তু আমি যে জায়গাটাই সিগনিফাই করতে চেয়েছিলাম সেইটার আগে চলে গেছে, ফ্ল্যাশব্যাকে চলে গেছে। বিষয়টা হচ্ছে এখানে ডিক্টেটরশিপ মমতা কতটা, ইন্দিরা কতটা, সেই জায়গায় আমি যাচ্ছি না। আমি যাচ্ছি ৭৭-এর পরে ইন্দিরা গান্ধী আবার সব হারিয়ে দলের সাঙ্গ পাঙ্গ থেকে শুরু করে সবাই চলে গিয়েছিলেন, তারপরেও তিনি ফিরে এসেছিলেন এবং ৭৫ থেকে ৭৭ যে তথাকথিত ডিক্টেটরশিপ, সত্যিই তো তখন প্রেস মিডিয়া থেকে শুরু করে সকলের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল এবং তার দায়ও ইন্দিরা গান্ধী স্বীকার করে নিয়েছিলেন, ক্ষমা চেয়ে নিয়েছিলেন এবং তারপরে তিনি আবার ফিরে এসেছিলেন। আমি বলি এবার 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 ঘটনা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা স্বৈরাচারী, কতটা ডিক্টেটর, সেই প্রশ্নে আমি যাচ্ছি না। কারণ এই বাংলাতেও পঞ্চায়েতে বা পৌরসভায় মানুষ ভোট দিতে পারেনি। এই তৃণমূল এই অভিযোগ আমরা এই টেলিভিশনে বসে করেছি। আচ্ছা। বিষয় Yes. হচ্ছে যে ইন্দিরা গান্ধী যেমন করে ফিরে আসতে পেরেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন কি? এইটাই হচ্ছে বিষয়। এখানে কে ডিক্টেটর কে ডিক্টেটর নয়, এখানে আলোচ্য বিষয় নয়। তা পারবেন কি পারবেন না যেমন একটা প্রশ্নের জায়গা আছে, সেরকমই আমি যদি মমতা বন্দ্যোপাধ্যায় তো স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তারপরও সেবাশ্রয় চললো কি করে? এই তো বড় বড় স্ক্যাম বেরোচ্ছে, যে স্ক্যামের অভিযোগগুলো সামনে আসছে। আইজুলদার কথার প্রশ্ন তুলে আমি বলছি, হতে পারতো না তো তাহলে পরে, কিন্তু সেবাশ্রয়ের ক্যাম্পগুলো চললো কি করে? এই ধরনের দুর্নীতির অভিযোগ আসলো কিভাবে? আমার এই জায়গাতেও হাইলাইট করার খুব দরকার রয়েছে, তাই আমি করলাম। তো এই প্রসঙ্গে ডেফিনেটলি আজিজুলদা কি বলবেন আমি জানি না, আপনি তো ডেফিনেটলি জানেন গোটা আমি অবস্থা। বলবো। হ্যাঁ আমি বলুন, বলবো। সংক্ষেপে একটু বলে দিন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে দেখো, রাজনৈতিক পালাবদলের পর পশ্চিমবাংলায় পূর্বতন সরকারের বিভিন্ন বিষয় নিয়ে তাদের কার্যকলাপ এবং জনহিতার্থে যে সমস্ত প্রকল্প, সেই প্রকল্পে দুর্নীতির যে একটা সম্ভাবনা সেটা হয়েছে এবং কথা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে অভিযোগ উঠলে পরে আমাদের 4টা স্টেপে যেতে হয়। একটা হচ্ছে অভিযোগটা কি, অভিযোগের সমর্থনে অভিযোগটাকে প্রমাণ করার জন্য ডকুমেন্টস কি বলছে এবং প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, অর্থাৎ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সেই অভিযোগগুলো যদি সত্যি হয় তাহলে যারা অপরাধী তাদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ। এবং সেটা আমি মনে করি সেটা ডিম থেরাপির মধ্যে নয়, আমাদের দেশ সংবিধান মোতাবেক চলে। সুতরাং কেউ যদি অপরাধ করে থাকে, সেবাশ্রয়ের নামে যদি কারি টাকা দুর্নীতি হয়, অন্য কোনো ম্যাল প্র্যাকটিস হয়, তার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং তার দৃষ্টান্তমূলক পদক্ষেপ প্রশাসনিক স্তরে হওয়া উচিত। জন্টুদা এইটুকু আমি মনে করি। ঠিক আছে, বলুন জন্টুদা।
দেখো সেবাশ্রয় যখন চলছে, হ্যাঁ। মনে আছে তোমার লকডাউন, একদম তখন দৈনিক অনলাইন আমাদের টিভি প্রোগ্রাম, আমরা কিন্তু বারবার এটা বলছিলাম যে একটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার প্যারালাল কোনো একটা শাখা প্রশাখা তৈরি হতে পারে না, তাই না? দ্বিতীয়, প্রধানমন্ত্রী যখন ভারতবর্ষে ভ্যাকসিন, করোনা ভ্যাকসিন ফ্রি করে দিল, সারা পশ্চিমবঙ্গে ত্রাহি ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না, রেজিস্ট্রেশন করা ভ্যাকসিন পাচ্ছে না, ঠিক সেই সময় জানা গেল পুরো ভ্যাকসিনটা সরকারি ভ্যাকসিন তুলে নিয়ে গিয়ে সেবাশ্রয়ে ডায়মন্ড হারবারে দেওয়া হলো। আমরা এটা নিয়ে আওয়াজ তুলেছিলাম, আমার পুরো মনে আছে। একদম। অভিজিৎ ববি সেখান থেকে পাচ্ছি ডায়মন্ড হারবারে, ঠিক, একদম ঠিক। একই তোমার চ্যানেলে বসে অনলাইন প্রোগ্রাম চলাকালীন আমাদের থ্রেট এসলো, আমি যদি দেখাও আমরা আজও আমার স্ক্রিনশটটা রাখা আছে। দ্বিতীয়, সেবাশ্রয় নিয়ে আমি তখনও বলেছিলাম সেবাশ্রয় কিন্তু ইয়ে নয়, স্বাস্থ্য প্রকল্প নয়, টাকা সাইফুনিং। আন্তর্জাতিক সংস্থায় দরিদ্র মা এই ডেভেলপিং ইন্ডিয়াকে প্রচুর টাকা দেয়, মণিময় সেই টাকাগুলো সাইফুন করার একটা চক্র ছিল। এবং তুমি জানবে সে সময় আমরা বলেছিলাম সেবাশ্রয়ে আয়ুর্বেদিক ডাক্তার, জুনিয়র ডাক্তার, প্রতি সার্জেন, প্রতি ওষুধ ডিটেক্ট করছে, এবং তারপরে বজবজের 3টি নার্সিং হোম প্রাইভেট, তাদের কাছে ইয়ে করা হচ্ছে, রেফার করা হচ্ছে টেস্ট করার জন্য। এমনকি পিসিপিডি এনডিটি বুড়ো আঙ্গুল দেখিয়ে আল্ট্রাসাউন্ড মেশিন কলকাতার বড় বড় হাসপাতাল থেকে বিনা অনুমতিতে নিয়ে গিয়ে লিঙ্গ ডিটেক্ট করা হয়েছিল, সেক্স ডিটারমিনেশন, এমনকি রেডিও অ্যাক্টিভিটি ওখানে কিন্তু টেস্ট করা হচ্ছিল ওপেন ফোরামে। এই সব একাধিক, শুধু তাই নয়, 3 দিনে 120 কোটি টাকা সরকারি হাসপাতালের সম্পদ ওখানে ডিস্ট্রিবিউট করা হয়েছিল। কার মদতে, কার নির্দেশে, আমরা জানতে চাই। এবং আরো আজকে যারা বিজেপি শিবিরে, ডাক্তার শিবিরে ডাক্তার স্বাস্থ্যমন্ত্রীর সাথে পদক্ষেপ করছেন, শান্তনু সেন, স্ত্রী কাকুলি সেন প্রথম কলকাতার বুকে এই সেবাশ্রয় প্রকল্পটা চালু করেছিলেন, দ্বিতীয় সেবাশ্রয়, এবং তার ফেসবুক পোস্ট আমার কাছে আছে। গত দুদিন আগে একটি প্রাইভেট চ্যানেলে আমরা অভিজিৎ ববির সাথে একটা টিভি প্রোগ্রামে শান্তনুবাবু ছিলেন, সেখানে সরাসরি এটা বলাতে তিনি মানহানির মামলার হুমকি দিয়েছেন। আমার প্রশ্নটা হচ্ছে বর্তমান শাসক দল এদেরকে যেন ভালো তৃণমূল বা বিজেপির কাজ হিসেবে ছেড়ে না যায়, এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়। শুধু অভিষেক নয়, এদের সাথে বেঙ্গল আইএমএ একাধিক বড় বড় কর্তা ব্যক্তি, তাদের ছবির পোস্ট আমাদের কাছে সব আছে, চাইলে আমরা প্রশাসনকে দিতে পারি। এদের জন্য ব্যবস্থা নেওয়া হয় এবং গুরুতর সাজা দেওয়া হয়, কারণ ওখানকার ওষুধ খেয়ে মনোময় বহু মানুষ সুস্থ হওয়ার পরিবর্তে অসুস্থ হয়েছে, চিরপঙ্গু হয়ে গেছে, আজও তারা আতঙ্কে ভোগে ওখানকার একদম আমরা চিকিৎসা বক্তব্য পরিষেবা নিয়ে। পেয়েছি ঝন্টু দা, সেই ধরনের বক্তব্য এসছে। তাহলে আমি এই কারণে এই জায়গাতে আসলাম, ডিকটেটরশিপ কোন জায়গায় যেতে পারলে এই ধরনের পরিস্থিতি তৈরি হয় সেটা আমরা বুঝতে পারলাম, তাই তো রাজদীপ? দাদা, সরকার মানে অতীতের যে সরকার ছিল পশ্চিমবঙ্গে, তারা কি করেছে, তারা এই কাজটা করেছে যে সরকারি যে পরিষেবা সেগুলোকে বন্ধ করে আমাদের যে প্রাইভেট পরিষেবা সেগুলোকে সামনে এগিয়ে দিয়েছে। মানে এই প্রাক্তন মুখ্যমন্ত্রীর অনুমোদনে যে প্রাইভেট নার্সিংহোমগুলো, যে প্রাইভেট স্কুলগুলো পশ্চিমবঙ্গের বুকে দানা বেঁধেছিল, তাদেরকে যাতে ঠিকঠাক করে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাই জন্য পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী এই কাজগুলো করেছিল। এবং এইগুলো যাতে ঢাকা পড়ে তাই জন্য এই সেবাশ্রয়ের নামে এইগুলো চালানো হয়েছিল। এবং তার সাথে সাথে যে ব্র্যান্ডিং, তার সাথে সাথে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নাম, যে ছবি, সেগুলো এই সরকারি যে প্রোগ্রাম, সেই সরকারি প্রোগ্রামের মাধ্যমে সেগুলোকে অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছিল। এবং এই যে এই জিনিস কোনোদিন, আমি ঝন্টুদার সাথে একমত, এই যে যারা এই দুর্নীতির সাথে যুক্ত, আমরা সরকারের কাছে অনুরোধ করছি, এবং পশ্চিমবঙ্গ সরকার, এটা ভারতীয় জনতা পার্টির সরকার নয়, এটা পশ্চিমবঙ্গ সরকার, এর অবশ্যই ব্যবস্থা নেবে এবং ব্যবস্থা নিতেই হবে। কারণ পশ্চিমবঙ্গের মানুষ এই চুরির বিরুদ্ধে এসে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকার নির্মাণ করেছে। আচ্ছা, এই জন্য এই জিনিসগুলো আমরা বরদাস্ত করব না। অভিজিৎ ববির বক্তব্যটা একটু শুনিয়ে রাখি আমরা, কারণ এখানে এটাই প্রয়োজন শোনানোর, যে অভিযোগগুলো মারাত্মকভাবে রয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা শোনাবো এই বক্তব্য। তবে যারা ভুক্তভোগী, এরকম বহু মানুষ রয়েছেন যারা বলেছেন, এই অভিযোগগুলো করেছেন যে আমি ওষুধ খেয়েছি, আমার ব্যথা সারছে না, ব্যথা আরো ভয়ঙ্কর জায়গায় চলে গিয়েছে। আমরা একটা বিরতির পর ফিরে এসে সেই বক্তব্যগুলো শোনাবো আপনাকে, ততক্ষণ সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। যেটা বলছিলাম, অভিজিৎ ববি অর্থাৎ অভিজিৎ বাবুর যে বক্তব্য, কি বলছেন, কি অভিযোগ তার ঠিক স্পষ্ট শোনো।
ভ্রূণ লিঙ্গ নির্ধারণ করা হয়, যেটা একটা মারাত্মক অপরাধ। এই এবং তার জন্য লোকে কোটি কোটি, এখনও তো আমাদের সেই ধরনের লোক আছে যারা কোটিপতি অনেক লেখ যে মেয়ে কন্যা ভ্রূণকে হত্যা করা হয়। এবার এই যে ভ্রূণের লিঙ্গ, এবং তার জন্য লোকে 50 লক্ষ টাকা 1 কোটি টাকা অবধি দিতে রাজি, এরকম সব চলছে চক্র। কিডনি চক্রের মতন ভ্রূণ হত্যা, ভ্রূণের লিঙ্গ নির্ধারণের চক্র চলে। তো এখানে ক্যাম্পগুলোতে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ হয়েছে কিনা, হ্যাঁ, এটা তদন্ত করা দরকার। এবং আমি নিশ্চিত যে অভিষেক ব্যানার্জির এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে ক্যাম্পগুলোতে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ হতো, যার জন্য ইউএসজি মেশিনগুলো এনেছিল। নইলে ইউএসজি মেশিনগুলো আনবে কেন? সেবার নামে শোষণ হয়েছে, ভাওতাবাজি, এটা তো স্পষ্ট। সুস্মিতাদি বলুন, কি বলবেন? মানে আমরা জানি না, এই তো মারাত্মক। ওই যে জানেন তো, মানে কি বলবো, মানে বলতে গেলেও খারাপ লাগে। মানে এই সেবাশ্রয়ের কথাটা শুনে আমার মনে হচ্ছে মানুষকে মানে মানুষের জীবনও চুরি হয়ে যাচ্ছে। মানে এইরকম একটা মাঠ দখল করে ক্যাম্প করা হচ্ছে, সরকারি মাঠ। বড় কথা হচ্ছে সরকারি মাঠ দখল করে ক্যাম্প করা হচ্ছে। এটা কি আপনার কাছে নতুন কিছু? জলাশয় বুঝিয়ে বাড়ি তৈরি হচ্ছে, আর সরকারি মাঠে হাসপাতাল হবে না, এটা তো মানে কোনো ভাববার কোনো জায়গায় অবকাশই রাখে না। এবার বিষয়টা হচ্ছে, যেটা আমার কাছে বিশাল মানে একটা রিমার্কেবল জিনিস মনে হয়েছে, যে এলোপ্যাথিক চিকিৎসা চলছে, ডাক্তার হচ্ছে হোমিওপ্যাথিক আর আয়ুর্বেদিক। আপনি ভাবুন একবার, মানে কোন জায়গায় এরা মানটাকে নামিয়েছিল পশ্চিমবঙ্গের, এবং সেই জায়গায় সেই হয়তো মানে কি বলবো আর কি, কোনো ইয়ে দিতে গিয়ে একটা ইঞ্জেকশন দিতে গিয়ে আর একটা ইঞ্জেকশন দিয়েছে, একটা অ্যান্টিবায়োটিক খাওয়াতে গিয়ে আর একটা অ্যান্টিবায়োটিক খাইয়েছে। কতটা নাম জানে কি চিকিৎসার, আসলে কোনটাতে কি অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত। হয়তো পায়ের ব্যথাতে পেটের ব্যথার ওষুধ দিয়েছে, এইরকম হয়তো মেবি হয়েছে। এবং যেটা আমাদের দেশে সবচেয়ে বড় একটা নিষিদ্ধ কাজ, সেটা হচ্ছে লিঙ্গ নির্ধারণ করা কে মানে ডিটেক্ট করা। এবং সেই ডিটেকশনটা করে এরা কিন্তু সেই এক্সপেরিমেন্টগুলো করেছে, এবং দিনের পর দিন সেগুলো এইভাবে বেআইনি কাজগুলো চালিয়ে গেছে, এবং লক্ষ লক্ষ টাকার বিনিময়, এবং লক্ষ লক্ষ টাকার বিনিময়। আসলে জানেন তো, এই অভিষেক ব্যানার্জির নামটা যেখানে না, সেখানেই 2 নম্বরই একটা কিছু ব্যাপার স্যাপার। মানে এইখানে মানে সব লেভেল থেকে চুরি করেছে, মানে কোনো লেভেল থেকে একটা মানুষের মাথায় ও মানে উনি নাকি এমবিএ করেছেন। আমার একটু জানতে ইচ্ছা করে উনি চুরিতে এমবিএ করেছেন না কিসে করেছেন। মানে ওনার টোটাল সমস্তটাতে কিছুতে 2 নম্বরই এবং চুরি, একটা মানে অদ্ভুত ব্যাপার। আপনি চিন্তা করুন, মানুষের জীবন নিয়ে খেলা। আজকে সেবাশ্রয় করে ডায়মন্ড হারবার মডেল করে আপনি বলুন কোনো মানুষ 7.5 লক্ষ ভোটে জিততে পারে? ইজ ইট পসিবল? আপনি বলুন তো। আজকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে দেখা যাচ্ছে প্রত্যেকটা বিধানসভা, যে কটা বিধানসভা ওনার লোকসভাতে ডায়মন্ড হারবার লোকসভাতে আছে, প্রত্যেকটা বিধানসভায় তারা কিভাবে আজকে পর্যদুস্ত হয়েছে। আজকে যদি সুস্মিতাদি আপনি যেগুলো বলছেন মারাত্মক জায়গাতে, ডেফিনেটলি আপনিও সেই জায়গায় কথা বলছেন। ঝন্টুদা হাত তুলছেন, বলুন ঝন্টুদা, রাজদীপের কাছে আসবেন পর। হ্যাঁ দেখো, সেই সময় সেবাশ্রয়ে কিন্তু সরকারি কোনো পারমিশন ছিল না, স্বাস্থ্য দপ্তরে কোনো পারমিশন ছিল না, এমনকি আমরা আজ বলছি না, সেই সময় সেবাশ্রয় নিয়ে একাধিক তোমার চ্যানেল প্রোগ্রাম করেছে দিনের পর দিন। বিএমওএইচ, সিএমওএইচ, ডিএম প্রত্যেকে অভিযুক্ত। হ্যাঁ, এবং শুধু তাই নয়, পিসি, পিডি, পিএনডিটি 1994 সালের যে বিখ্যাত আইনটা, আন্তর্জাতিক আইন, জাতীয় স্তরেও সেটা স্বীকৃত, সেই আইনটা যখন ভায়োলেট করা হলো 1994-এর, তখন আমরা এই জায়গায় প্রোগ্রাম করেছি বলে অনেকের বিরুদ্ধে, এমনকি বেশ কিছু জুনিয়র ডাক্তাররা যারা প্রতিবাদ করেছিল বলে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। শুধু তাই নয়, আরেকটা অ্যাড করি, এই পুরো স্বাস্থ্য শিবিরে 95% ডাক্তার যাদের কোনো ভ্যালিড ডিগ্রি ওখানে ছিল না, তারা ইয়ে করবেন, চিকিৎসা করাতে পারেন। 95 এবং 5% যাদের নাম নথিভুক্ত ছিল তারা ওখানে পৌঁছননি, তারা চেম্বারে ছিল, তাদের নামটা ব্যবহার করা হয়েছে। তোমাকে যদি কিছু প্রেসক্রিপশন দেখাই, আমার কাছে 100টা প্রেসক্রিপশন আছে, ডাক্তারি প্রেসক্রিপশন দেওয়া হয়েছে, সেখানে রেজিস্ট্রেশন নেই ডাক্তার বাবুর। ডাক্তার হোমিওপ্যাথির চিকিৎসার প্রেসক্রিপশন দিয়েছে, তাও তার রেজিস্ট্রেশন নেই, কিছু নেই, নাথিং। এই যে একটার পর একটা রেডিওলজিস্ট ছাড়া তোমার হোয়াটসঅ্যাপে আমি একটা ইয়ে পাঠিয়েছি, কলকাতায় একটা সেবাশ্রয়ী প্রকল্পের ইয়ে চলছে, রেডিওলজিস্ট নেই, রেডিওলজিস্ট ছাড়া রেডিও ইয়ে থেরাপি হয়ে গেছে। হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি স্বাস্থ্য দপ্তরের এবং টাকা সাইফুন হয়েছে এর মাধ্যমে। সাইফুন মাঝখানে পেয়েছে কি?
এই ওষুধ খেয়ে পঙ্গু হওয়া। নট অনলি দ্যাট ঝন্টুদা, তাই এর মাধ্যমে বহু ব্ল্যাক মানি কে হোয়াইট করা হয়েছে। এইটা একটা সব বিরাট জায়গা যেখানে সমস্ত ব্ল্যাক মানি গুলোকে হোয়াইট মানি করে সেইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই টাকা বাইরের দেশে পাঠিয়েছে। আকবর হোসেন বলে এক ব্যক্তি, যিনি তৃণমূল কংগ্রেসের এক উচ্চ পদস্থ, মানে মাথায় হাত থাকায় কি যে করে বেরিয়েছেন তার অভিযোগ আজকে সামনে এসছে। এবং এই চিকিৎসক যিনি আয়ুর্বেদিক, তিনি হোমিওপ্যাথি চিকিৎসক হয়ে অ্যালোপ্যাথি চিকিৎসা করছিলেন। কিভাবে করতে পারছিলেন? না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ছিল বলে। একদম মারাত্মক। মনিদা শুধুমাত্র ডায়মন্ড হারবার নয়, পুরো পশ্চিমবঙ্গে এই জিনিস শুরু করেছিল। তুমি যদি চলে যাও দত্তপুকুরে, এই যে আমডাঙ্গা বিধানসভার মধ্যে, এখানেও হয়েছে, উত্তরবঙ্গেও হয়েছে, বিভিন্ন জায়গাতে হয়েছে, বিভিন্ন 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 জায়গায়, হ্যাঁ একদম একদম বিভিন্ন জায়গাতে হয়েছে। এবং একটা কি সুন্দর গান গাওয়া হয়েছিল মাইকের মাধ্যমে, সেই গানটা মানুষকে শোনানো হচ্ছিল। মানে ওই গান গাইয়ে যেমন নাম কীর্তন করে মানুষের মন শান্তি করা হয়, সেরকম ওই গান গাইয়ে মানুষের শরীর খারাপ করা হয়েছিল। এই যে জিনিস, এই যে পদ্ধতির মধ্যে দিয়ে বাংলার মানুষকে নিয়ে গেছে, সেই পদ্ধতির মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসকে মানুষ নিয়ে যাচ্ছে। তাহলে এবং এই জিনিস বন্ধ হবে, এই জিনিস দোষীরা শাস্তি পাবে। আমার তো তাই এই কারণে এখানে প্রশ্নটা জন্মাচ্ছে, যিনি মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দাঁড়িয়ে এত বড় বড় লেকচার দিচ্ছেন, জ্ঞান দিচ্ছেন, কথা বলছেন, মানুষের কাছে সহমর্মিতা প্রকাশ করছেন, কোন মুখ দিয়ে তিনি আর মানুষের পাশে দাঁড়াবেন? আজিজুল্লাহর কাছে আমার এটা প্রশ্ন থাকবে। হ্যাঁ, বিষয়টা তো খুব মানে সংবেদনশীল বিষয়। স্বাস্থ্য যেখানে আলোচনা এবং সেবাশ্রয় পুরোপুরি স্বাস্থ্যের সঙ্গে যুক্ত, এবং আমি মনে করি যে কোনো জনকল্যাণমূলক প্রকল্প, সে সরকারি হোক বা কোনো বেসরকারি সংস্থা নিক কেন, দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, আর একটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। এই দুটো জায়গায় যখন প্রশ্ন ওঠে, তখন কিন্তু প্রশাসনেরও দায়বদ্ধতা থেকে যায় যে অভিযোগগুলো যে এই মিডিয়া মারফত আসছে, প্রশাসনিকভাবে অভিযোগ জমা পড়ছে, সেইগুলোর একদম নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে বিষয়টাকে একদম জনসমক্ষে আনা। আমি আশা রাখবো যে নতুন সরকার তো এসেছে, এই সরকার যে অভিযোগগুলো এসেছে, দুর্নীতির অভিযোগ, মারাত্মক অভিযোগ, মানে আপনাকে আমি একটা প্রশ্ন করব, 30 সেকেন্ড আপনাকে একটা প্রশ্ন করব। আমাকে প্রশ্ন করার কিছু নেই। মনে হয় কি প্রশাসন ঝন্টুদা ফোনে কি দেখাচ্ছে? এই যে যেই কথাগুলো, এই অভিযোগগুলো কি আসেনি? এই অভিযোগগুলো কি আমাদের প্রশাসন? এই ছবিটা একটু দেখতে চাই। এখনকার প্রশাসনের আসছি। ঝন্টুদা কি এটা কি? হ্যাঁ বলুন। তুমি এই ভদ্র মহিলাকে দেখো, সানু বক্সি, হ্যাঁ, আরে ভিডিও মডেল নিয়ে আমি তোমাকে দেখাতে পারি। ফলতার স্বনামধন্য পুষ্পা, রক্ষা করে গণতন্ত্রে পুষ্পা নামটা যিনি নিজে জেতে নিয়েছেন, এবং তৎকালীন তৃণমূলের মুখপাত্ররা এই সোনো পাউডার মেখে চ্যানেলে এই নামটাকে গৌরবান্বিত করেছিল, না জেনে যে একটা গুন্ডা, একটা তোলাবাজ, একটা ডাকাত চন্দন দস্যুকে মহিমান্বিত করা হচ্ছে এই একটা সংসদীয় গণতন্ত্রের একটা বিধায়কের নামের সাথে। তারা কত টাকায় লুট করেছিল ভাইপোর কারসাজির অঙ্গ হিসাবে, বক্সিদের মতন। এবং মাথায় রাখো, একটা নির্বাচন ডায়মন্ড হারবার, যে ডায়মন্ড হারবারে 8টা সিটে 99% উপরে ভোট পাচ্ছে, আর 132টা সিটে 90% উপরে, 527টা সিটে 75% উপরে, এবং ফলতায় 90% ভোট করার হচ্ছে গণতন্ত্রের জয়। একেবারেই আমার আর সময় নিতে আজকে হয়তো এখানে আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে। তবে ডিক্টেটরশিপ, আবারও বলছি, কোন জায়গায় কিভাবে হয় তার প্রমাণ আবারও মানুষের সামনে কথা বলতে আসছেন। মানুষ তো ছুঁড়ে ফেলে দিয়েছে, তারপরেও মানুষের সামনে এইগুলো বলে আলটিমেট আর যে কোনো ফায়দা নেই, সেটাও হয়তো বুঝতে পারছেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়। সবাই বেরিয়ে যাচ্ছেন দল থেকে। তাই আমি সবাইকে ধন্যবাদ জানাই। আজকে যারা প্যানেলিস্টরা ছিলেন, রাজদীপ, আইজুল দা, সুস্মিতা দি, ঝন্টুদা, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আগামী দিনে আলোচনা